তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতেই বার্তা কক্ষের সর্বশেষ। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু, নতুন 2275 রোগী শনাক্ত। মাস্ক পরা নিশ্চিতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান। কাতার সফররত জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমির খান ও ফিজিও ফুয়াদ হাসানের করোনা শনাক্ত, কাল আবারও পরীক্ষা। সিরাজগঞ্জে 4 জঙ্গির আত্মসমর্পণ, অস্ত্র ও বোমার সরঞ্জাম উদ্ধার। রাজধানীর উত্তরায় মিলল বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা। আয় বাড়লেও গ্রাহককে টাকা দিচ্ছে না অনেক বীমা কোম্পানি। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকেরা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। দেশে করোনায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 6322 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 24 ঘন্টায় 117টি পরীক্ষাগারে 15,607টি নমুনা পরীক্ষায় 2275 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.58%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়ালো 4,43,434 জনে। এদিকে সুস্থ হয়েছেন আরও 1,709 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,58,431 জন। 24 ঘন্টায় মারা যাওয়া 17 জনের মধ্যে পুরুষ 11 এবং নারী 6 জন। করোনা রোগী শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার 1.43%। মাস্ক পরা নিশ্চিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার রাজধানীর 9টি পয়েন্টে অভিযানে মাস্ক না পরায় 60 জনকে 16,000 টাকা জরিমানা করা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা ঠেকাতে মানুষকে সচেতন করতে প্রতিদিন নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপণী বিতান, শপিং মল, বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাজধানীর 9টি পয়েন্টে অভিযান চালানো হয়। এদিকে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। বৃহস্পতিবার দেশটিতে 1,92,000 মানুষের শরীরে মিলেছে ভাইরাস, যা যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্বেই রেকর্ড। ইউরোপের সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে নতুন 10,700 মৃত্যু নিয়ে বিশ্বে প্রাণহানি 13,64,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 6.5 লাখ। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা 5,72 লাখ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর থেকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। প্রাণ গেছে 2,000-এর বেশি মানুষের, যা 7 মের পর সর্বোচ্চ। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা ছাড়ালো 2,58,000। এছাড়াও বিশ্বের প্রথম দেশ হিসেবে একদিনে সর্বোচ্চ 1,92,000-এর বেশি রোগী শনাক্তের রেকর্ড হয়েছে এখানে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিত সংখ্যা 1,20,00,000-এর বেশি। সংক্রমণ রুখতে লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির সিডিসি। এছাড়াও ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আশা ব্যক্ত করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এদিকে মার্চের আগেই যুক্তরাষ্ট্রে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ভারতে মোট আক্রান্তের সংখ্যা 90 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 558 জনের। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি দাঁড়ালো 1,32,000-এর বেশি। এদিকে রাজধানী দিল্লিতে মোট সংক্রমিতের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত শহরটিতে প্রাণ গেছে 8,000-এর বেশি মানুষের। এই অবস্থায় নতুন বিধিনিষেধের পাশাপাশি মাস্ক না পরলে জরিমানার ব্যবস্থা করেছে কেজরিওয়াল সরকার। মেক্সিকোতে মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে 576 জনের। নতুন 4,500 রোগী নিয়ে মোট আক্রান্ত 10,19,000-এর বেশি। পাশের দেশ ব্রাজিলে প্রাণহানি হয়েছে 644 জনের। জাপানেও 24 ঘন্টায় দেশটির সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। ভাইরাস মিলেছে 2100-র বেশি মানুষের দেহে। নতুন আরও 9 জনের মৃত্যু নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,000-এর কাছাকাছি। তবে এখনও দেশটিতে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে সরকার। তৃতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় কঠোর পদক্ষেপের কথা ভাবছে সাউথ কোরিয়া সরকার। এদিকে করোনা ট্রেসিং নিয়ে জটিলতা নিরসন করে সাউথ অস্ট্রেলিয়ায় 6 দিনের লকডাউন তুলে নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে করোনায় দ্বিতীয় ধাপে সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ। 24 ঘন্টায় প্রায় 5,000 মানুষের প্রাণ গেছে এখানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 17 সেকেন্ডে একজন করোনা রোগীর মৃত্যু হচ্ছে মহাদেশটিতে। ইতালিতে বৃহস্পতিবার প্রাণ গেছে 653 জনের। বর্তমানে দেশটির মোট মৃতের সংখ্যা প্রায় 48,000। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 36,000-এর বেশি মানুষের দেহে। এছাড়াও পোল্যান্ডে একদিনে 637 জনের মৃত্যু হয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সেগুলি নিষ্ক্রিয়তার কাজ চলছিল। এই মুহূর্তে সেখানে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারা কারা আছে? 2 জন গ্রেপ্তার আছে আমার কাছে, আর যারা এর সাথে আরো জড়িত আছে আমরা কয়েকটা নাম পেয়েছি। বাকিদের গ্রেপ্তারের আওতায় আনবো এবং আরো কোথাও বোমা বানিয়েছে কিনা এটা দেখছি। এটা কি কোনো রাজনৈতিক দলের নাকি সন্ত্রাসী? নির্বাচনের দিনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এই বোমা মেরেছিল এবং তাকে হাতে নাতে ধরার পরেই বাকি 2 জন ধরা হয়েছিল। তো একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। এগুলি শক্তিশালী হাত বোমাই ককটেল। আমরা যা বোম ডিসপোজাল টিম উপরে কাজ করছে তারা, যেহেতু এখানে একটি লোকালয় এখানে, যাতে অন্যান্য যারা আছে তারা যেন ডিস্টার্ব আতঙ্কিত না হয় সেভাবেই আমরা কাজ করছি। সংখ্যা কি জানা গেছে কি পরিমাণ? এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 31টির মতো ককটেল পাওয়া গেছে, আর বাকিগুলো আরো সার্চ করা হচ্ছে। আমরা দেখছি বিষয়গুলি, আমরা সার্চ করে সবকিছু জানা যাবে। আমরা যে ওরা কাজ করছে, ওরা সরে যেতে বলছে, তো ঠিক আছে আপনারা সরে যেতে পারেন। রাজধানীর উত্তরায় বোমা উদ্ধারের বিষয়ে ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলে যাচ্ছি পরের খবরটিতে। সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে 4 সশস্ত্র জঙ্গি আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে কিরণ জেএমবির পাবনা ও সিরাজগঞ্জের আমির, আর নাইমুল, আমিনুল ও আতিকুল সাধারণ সদস্য। আস্তানা থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। জিজ্ঞাসাবাদের জন্য 4 জঙ্গিকে র্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরে শাহজাদপুরের উকিলপাড়ার এই বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি দল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয় বাড়ি থেকে। তারপর গোটা এলাকা ঘিরে রাখে র্যাব সদস্যরা। 4 ঘন্টা পর বাড়িতে অবস্থানরত 4 সশস্ত্র জঙ্গি আত্মসমর্পণ করে। বাড়ির ভেতর থেকে 2টি পিস্তল সহ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব সদস্যরা। তারা যখন আমাদের উপস্থিতি ভোর রাতে টের পাওয়ার সাথে সাথে বিভিন্ন ইলেকট্রনিক যে টিয়া থাকে গ্রুপে তারা মেসেজ দিয়ে দিয়েছে। আমরা এখানে এক্সপ্লোড করার মতো কিছু পাই নাই। যে সামগ্রীগুলো পেয়েছি এগুলো প্রশিক্ষণ সামগ্রী, এগুলো আমরা ফরেনসিক করার জন্য আমরা সাথে করে নিয়ে যাব। এ মাসের 2 নভেম্বর উকিলপাড়ার এই বাড়িটি ভাড়া নেন জেএমবি সদস্য নাইমুল। বাড়ির মালিক শামসুজ্জামান জানান, আলহিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন নাইমুল। বাড়িতে অন্য মানুষের যাতায়াত বা জঙ্গি সংশ্লিষ্টতা সম্পর্কে তিনি কিছু জানতেন না। একটা ছেলে ছিল একটু মানে 25-26 বছর বয়স, বলে যে আমার ছোট ভাই থাকবে। ছোট ভাই এর মধ্যে একটা নিয়ে এসলো মনে হয় কোত্থেকে। বাপ এসে সে আমার সাথে আলাপ করে বলে আমি তো আসবোই, আমি খোঁজখবর রাখবো, আর আপনি একটু মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে। গত শনিবার রাজশাহীতে এক অভিযানে কয়েকজন জঙ্গি সদস্যকে আটক করে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরাজগঞ্জের উকিলপাড়ার এই বাড়িতে অভিযান চালানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর উত্তরায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থলে কাজ করছে বোমা নিষ্ক্রিয়কারী দল। বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, ব্রিফিংয়ে কি জানানো হলো জানাবেন। জি, এখন পর্যন্ত এখানে প্রায় 30 থেকে 35টি হাত বোমা উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট, এবং তারা কিন্তু এখনও কাজ করছে। ব্রিফিংয়ে কিছুক্ষণ আগে কিন্তু ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছিলেন, এবং তারা যে বিষয়টি বলছেন যে রাজনৈতিক সহিংসতার কারণেই মূলত এখানে বোমাগুলো আনা হয়েছিল। আমি একটু চেষ্টা করব যে এই বিষয়ে আরও একটু বিস্তারিত জানাতে। ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজউদ্দিন আমাদের সাথে আছেন, আমি একটু চেষ্টা করবো ওনার কাছ থেকে একটু, যদি স্যার বলুন। আমরা লাইভে আছি, আমরা একটু কাজ করতেছি এখানে। আমি তো এখন বললাম যে আমরা প্রায় অনেকগুলো শক্তিশালী হাত বোমা পেয়েছি, যেগুলি গত নির্বাচনের সময় 12 তারিখে যে নির্বাচনটা হয়েছিল তখন
একজন এই এলাকায় ফুটিয়েছিল, তাকে হাতে নাতে ধরা হয়েছে। তার ভাষ্য মতো আরেকজনকে ধরা হয়েছে। তারপর দুজনের স্বীকারোক্তি মোতাবেক এখানে আমরা এই জমানো হাত বোমাগুলি আমরা উদ্ধার করি। বোমার ধরনগুলো কেমন? আপনারা তো এখানে এসেছেন এবং শব্দ তো এখন শুনলেন। আপনারা এখানে আটক করতে পেরেছেন কতজনকে? এবং দুজন গ্রেপ্তার হয়েছে আমাদের। তাদের কথা মতে আমরা এখানে আমাদের ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে এখানে। আমাদের ডিবির যে উত্তরা টিম তারা এই বিষয়টা দেখছে। এখানে বোম ডিসপোজাল টিম যারা আছে তারা বললো যে এখানে বেশ শক্তিশালী হাত বোমা এগুলি, তারা এখানে এগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই বোমাগুলো এখানে এনে মজুত করে রাখা হলো একটি নির্মাণাধীন ভবনে, এবং কারা এর পেছনে আছে, কাদেরকে গ্রেফতার করে আপনারা তথ্যগুলো পেয়েছেন? আমরা গত নির্বাচনের দিন একজনকে হাতে নাতে বোমা মারার সময় এই এলাকায় কামারপাড়া এলাকায় গ্রেপ্তার করি। তার ভাষ্য মতে আমরা আরেকজনকে গ্রেপ্তার করি। দুজনের স্বীকারোক্তি মোতাবেক যে তাদের কাছে কিছু বোমা এই নির্মাণাধীন ভবনের মজুদ আছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে এখানে আসি। এখানে প্রায় আনুমানিক 31-32টা মতো হাত বোমা আমরা পেয়েছি। এটাকে নিষ্ক্রিয় করা হচ্ছে। আর যেহেতু দুজন গ্রেপ্তার হয়েছে, এটা এই বোমার সাথে জড়িত আরও বেশ অনেকজনের নাম আমরা পেয়েছি, যারা এটা পরিকল্পনা বা এটার ব্যবহারের জন্য আছে, সবার নামই আমরা পেয়ে গেছি। আমরা পরবর্তীতে তদন্তি ব্যবস্থা নেব। আর এখন যেটা হলো, যেহেতু এখানে নির্মাণাধীন বাড়ি একটি লোকালের ভিতরে, এটাকে সরিয়ে নেওয়ার থেকে আমরা এখানে এটাকে নিষ্ক্রিয় করার জন্য আমাদের কাজ চলছে। এই নির্মাণাধীন ভবনে কেন বা এই আবাসিক এলাকায় কেন, বা বাড়ির মালিক কি কোনোভাবে জড়িত? বাড়ির মালিক তো বিদেশে থাকে, আমাদের তদন্ত এখন পর্যন্ত। তারপরেও কে আছে এটা দেখতে হবে। আমরা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছিলেন এবং এখন পর্যন্ত প্রায় আপনার 9টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বাকি বোমাগুলোও কিন্তু নিষ্ক্রিয় করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই বাসাটি মূলত হচ্ছে একজন কানাডার প্রবাসীর বাসা এবং এই বাসার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন তার ভাই, এবং এই বাসায় মূলত লেবার যারা আছে তারাই বেশি যাতায়াত করতো বলে কিন্তু আমরা এখানকার যারা প্রতিবেশী আছেন তাদের কাছ থেকেও জানতে পেরেছি। তো বলা চলে যে আরো ঘন্টাখানেক সময় লাগতে পারে সবগুলো বোমা যেগুলো আছে সেগুলো নিষ্ক্রিয় করতে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমপি মকবুল 2 লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট হয়েছে যাত্রীদের নগদ টাকা ও মালামাল। গজারিয়া নৌ পুলিশ জানিয়েছে, অর্ধশতাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত 9টার দিকে এমপি মকবুল 2 লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 11:30টার দিকে মেঘনার 60 নল এলাকায় পৌঁছালে ডাকাতির কবলে পড়ে লঞ্চটি। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন সহ মালামাল লুট করে ডাকাতরা। আতঙ্ক সৃষ্টি করতে ছোড়া হয় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও। তবে এই ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি। খবর পেয়ে নৌ পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় ডাকাতরা। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ। ঢাকার আশুলিয়ায় অটোরিকশা চালক মিন্টু হত্যা মামলায় ছিনতাইকারী চক্রের দলনেতা নাহিদকে গ্রেপ্তার করেছে পিবিআই। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার পলতাসুতি মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে নাহিদ। তাকে গ্রেপ্তারের পর উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। গেল 13ই জুলাই রাতে আশুলিয়ায় হত্যা করা হয় ব্যাটারি চালিত অটোরিকশা চালক শেখ মিন্টুকে। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ব্রিফিং নিউজ। মুহূর্তে বলতে চাচ্ছি না, যেহেতু ওই দুইটা অপারেশন, দুইটা তদন্তও কিন্তু অনগোয়িং বা চলমান রয়েছে। তো বেশ কিছু চক্র, এই চক্রটি যাত্রী বেশে রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর, তারা নতুন নতুন অটোরিকশাগুলোকে সিলেক্ট করে ভাড়া নেওয়ার জন্য। প্রচলিত ভাড়ার থেকে বেশি ভাড়া অফার করে। যখনই সেই অন্ধকার জায়গায় বা নির্জন স্থানে পৌঁছে, তখনই তারা সকলেই একত্রিত হয়ে এই অটোরিকশা চালককে আক্রমণ করে, তাকে মারধর করে, তার হাত মুখ বেঁধে তাকে অনেক সময় হত্যা করে ফেলে। বিতর্কের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। শুক্রবার বেলা 11টায় পরীক্ষা গ্রহণের কথা ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। করোনার মধ্যে যেখানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা হচ্ছে না, সেখানে সান্ধ্যকালীন কোর্সের ভর্তি পরীক্ষা নিয়ে তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এরপর সকালে এই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, আজ সকালে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে উপাচার্য সান্ধ্য কোর্স নিয়ে নীতিমালা না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।
ভর্তি পরীক্ষায় মোট 1100 পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে ভর্তি নেওয়া হতো 720 জন শিক্ষার্থীকে। দেশের বিভিন্ন নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি তাতে অংশ নেয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের প্রতি বিএনপির অনীহা থাকলেও ভোটারদের নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাইরের উপনির্বাচনে বিপুল ভোটার উপস্থিতি তার প্রমাণ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নালিশের রাজনীতি চালিয়ে যাচ্ছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন প্রেস ব্রিফিংয়ে সীমাবদ্ধ। আন্দোলনের ডাক দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা ঘরে বসে থাকেন, একটা বিক্ষোভ মিছিলও তারা করতে পারেন না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। স্বাস্থ্য খাত সহ যেখানে অনিয়ম হচ্ছে সেখানে অভিযান চালানো হচ্ছে। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন চিত্র ও সাংবাদিকদের কাছে তুলে ধরেন সেতুমন্ত্রী। আগামী বিজয় দিবসের আগেই পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসবে বলেন তিনি। এখন পর্যন্ত সেতুর অগ্রগতি 91% বলেও জানান ওবায়দুল কাদের। 15 ফেব্রুয়ারি সেই নির্বাচন নির্বাচনের কিভাবে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, আজকে তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছে তারা আজকে ঘন ঘন গণতন্ত্রের কথা বলে। 4 মাসেও সমাধান হয়নি পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার। 4টি পিলারে প্রয়োজনীয় উচ্চতা থাকলেও প্রশস্ততা না থাকায় সবশেষ ডিজাইনও ফিরিয়ে দিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এখন পিলার ভেঙে নতুন নকশা করছে রেল মন্ত্রণালয়। এ অবস্থায় মাওয়া ও জাজিরা প্রান্তের চিহ্নিত স্থানে কাজ বন্ধ রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে বেড়ে যাবে রেল সংযোগ প্রকল্পের সময় ও খরচ। আগস্টে রেল সংযোগ প্রকল্পের 4টি পিলার নিয়ে আপত্তি জানায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। প্রয়োজনীয় 5.7 মিটার উচ্চতা ও রাস্তার প্রশস্ততা 15.5 মিটার না থাকায় এ আপত্তি। সেতু কর্তৃপক্ষের বিশেষজ্ঞরা সম্ভাব্য 3টি সমাধান দেন। সেটি পর্যালোচনা করে রেল কর্তৃপক্ষ উচ্চতা ঠিক রেখে রাস্তার প্রশস্ততা 2 মিটার কমিয়ে আরেকটি নকশা দেন, কিন্তু সেটিও ফিরিয়ে দিয়েছে সেতু বিভাগ। আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল ফুলফিল হয় না, ফুলফিল না হলে অ্যাকসেপ্টেড হবে কি? এটা ওনাদেরকে সেই পরামর্শও দেওয়া হয়েছে। এরপর রেল কর্তৃপক্ষ বুয়েটের সহযোগিতায় বিশেষ নকশাও করে, কিন্তু তাতেও আন্তর্জাতিক মান অনুযায়ী উচ্চতা ও প্রশস্ততা নিশ্চিত হয়নি। এখন পদ্মা সেতুর বিশেষজ্ঞরা বলছেন, তাদের দেয়া পরামর্শগুলো মানলে উচ্চতা প্রশস্ততা সবকিছুই নিশ্চিত হতো। ওরা রেলওয়েটা করেছে এই যে স্প্যানটা 38 মিটার করে করে আসছে। আমি বললাম যে এখানকার এই 338 114 মিটার, এটাকে 3টা না করে 4 ভাগ করো। 4 ভাগ করে 28.5 মিটার হবে। 4 ভাগ করলে রাস্তাটা মাঝখানে চলে আসে। অথবা যদি এটা অ্যাভয়েড করতে চাও তাহলে 38 মিটার ওই 4টাই আইসা এই মাঝখানেরটা 55 মিটার বাড়াও, গার্ডারটা একটু মোটা হবে, পার হয়ে যাবে। এ অবস্থায় রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্টরা আলোচিত 4টি পিলার সরিয়ে ফেলার চিন্তা করছে। তবে এতে একমত হতে হবে সেতু বিভাগ ও রেলের বিশেষজ্ঞদের। ওই স্পেসটা আমাদের করে দিতে হয় 15.5। এটা যদি বিআরের যদি এই ডিমান্ডটা আপনার যাচাই বাছাই করে যদি এটা তাদের প্রয়োজন হিসাবে যদি দেখা যায় যে না এটা প্রয়োজন, তাহলে আমাদের দুটো অ্যাডজাস্ট করতে হবে। সরকারের ফাস্ট ট্র্যাকে প্রকল্পের জটিলতা 4 মাসেও সমাধান না হওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাদের মতে নকশার জটিলতায় সময় বাড়লে পদ্মা রেল সংযোগ প্রকল্পের খরচ বেড়ে যাবে। এই হোঁচটের ফলে আমাদের অবকাঠামো উন্নয়নের যখনই দীর্ঘায়িত হয়ে যায় তখন কিন্তু কস্ট বেড়ে যায়। সমন্বয়হীনতার একটা বহিঃপ্রকাশ, এটা জাতি কিন্তু সাফার করে। বিজ্ঞান এমন একটা জিনিস, কোথাও চ্যালেঞ্জ থাকলে মোকাবেলা করা কোনো ব্যাপারই না, কিন্তু এটা যদি রেষারেষির পর্যায়ে চলে যায়, এটা জানি না, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা হওয়া উচিত না। 39,246 কোটি 80 লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের জুনে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুকে ফলোয়ার 1,20,000। ওই অ্যাকাউন্ট থেকে সুন্দরী তরুণীদের মন জয়। ফেক অ্যাকাউন্ট বিশেষ অ্যাপে নারী কণ্ঠ নকল করে কথা বলে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা। তারপর তরুণীর ফোনেই শারীরিক সম্পর্ক দৃশ্য ধারণ।
সে ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়। আর এই অপকর্মের কারিগর ইয়াসিন রাতুল। এ কৌশলে গত 1 বছরে অর্ধশতাধিক নারীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এই তরুণ। হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? কথা বলছেন রাতুল, তবে অন্য প্রান্তে শোনা যাচ্ছে তরুণীর কণ্ঠ। এভাবে জাল ছড়িয়ে দিত এই তরুণ। এতে আটকে প্রতারিত হয়েছেন একাধিক তরুণী। তেমনই একজন জানালেন রাতুলের অভিনব সব কৌশলের কথা। এক বান্ধবীর মেসেঞ্জার থেকে আসে মিডিয়ায় কাজের অফার, পরিচয় করিয়ে দেন রাতুলের সঙ্গে। আরও কয়েকজন তার সম্পর্কে ফেসবুকে জানালে তৈরি হয় বিশ্বাস। পরিচয়ের পর সম্পর্ক গড়ে তুলে রাতুল আপত্তিকর ভিডিও ধারণ করে, তারপর ফোন চুরি করে দাবি করে টাকা। এটা টোটালি আমার প্ল্যান ছিল। আমার কাজই হচ্ছে এরকম এক একটা মেয়েকে টোপ দিয়ে তার জিনিসপত্র নিয়ে তাদের সাথে এরকম খেলা আমার কাজই হচ্ছে এটা। রাতুলের বিরুদ্ধে এমন অভিযোগ আসতে থাকায় তাকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। জানা যায় তার অভিনব সব কৌশল সম্পর্কে। সিআইডি বলছে প্রথমে ওই তরুণীর বান্ধবীর ফোন হাতিয়ে নেয় রাতুল। সেই ফোনে থাকা ফেসবুক আইডি থেকে নিজেই বান্ধবী সেজে ফেলে প্রতারণার জাল। এরপর আরও 2 তরুণীর নামে ফেক আইডি খুলে নিজেই নিজেকে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করায়। পাশাপাশি বিশেষ ধরনের ফোনে থাকা অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে কথাও বলে রাতুল। ওর কাছে এমন কিছু ধরনের টেকনোলজি আছে এবং এই লাইনে সে যে এক্সপার্ট, সেটা হলো তার কিছু মানে অ্যাপস আছে যে আপনার এই ফেক কল করার, বিভিন্ন বয়সে নারীদের কল করার জন্য তার এরকম কিছু অ্যাপস আছে। ফোনে সম্পর্ক তৈরির পর দেখা করে দেয় নাটক ও ইউটিউবে কন্টেন্ট বানানোর প্রস্তাব। ঢাকার বাইরে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে ভিডিও ধারণ করত তরুণীর ফোনেই। পরে সে ফোন চুরি করে ভিডিও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে 1 বছরে 50-এরও বেশি নারীর সঙ্গে প্রতারণা করেছে রাতুল। মেয়ের মোবাইলটা নেওয়ার সুবিধা হলো কি, যে ওই মেয়ের সাথে যে ফেসবুক আইডি থাকে, তারপরে জিমেল অ্যাকাউন্ট থাকে, এমন কিছু তথ্য থাকে, এগুলো সব তার মানে হেফাজতে নিয়ে নেয়। এরপরে এই যে হ্যাককৃত ফেসবুক আইডি থেকে তার যে ফ্রেন্ড লিস্টে যে নামগুলো আছে, ওখানে এরকম 4-5 জন মেয়েকে আবার টার্গেট করে, যে সমস্ত মেয়েরা আপনার এই মিডিয়া লাইনে এইসব কাজ করতে আগ্রহী। এমন ঘটনা থেকে বাঁচতে অপরিচিত কারো সঙ্গে সম্পর্ক তৈরির আগে আরও সতর্ক হওয়ার পরামর্শ সিআইডির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বীমা প্রতিষ্ঠানগুলোর আয় বাড়া সত্ত্বেও দাবি আদায়ে ভোগান্তির অভিযোগ করছেন অনেক গ্রাহক। বছরের দ্বিতীয় প্রান্তিকে দাবি পরিশোধের হার প্রথম প্রান্তিকের চেয়ে কমেছে 23%। নিয়ম মেনে বীমা দাবি পরিশোধ না করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের। আর নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার কারণেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকের বীমার দাবি মেটাচ্ছে না বললেন বিশ্লেষক। করোনা সংক্রমণ রোধে টানা ৬৬ দিন সাধারণ ছুটিতে যায় দেশ। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হওয়ায় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে করোনা পরিস্থিতির মধ্যেই বড় অঙ্কের আয় করেছে জীবন বীমা খাতের 13টি প্রতিষ্ঠান। আয়বাড়া প্রতিষ্ঠানগুলোর 12টি আবার পিছিয়ে আছে বীমার দাবি পরিশোধে। 100 ভাগের বেশি আয়বাড়া গোল্ডেন লাইফ দাবি পরিশোধ করেছে 0.21%, বেস্ট দিয়েছে 14%-এর বেশি, জেনিত ইসলামী 15%-এর বেশি, সানলাইফ 17%-এর বেশি এবং সানফ্লাওয়ার 26%-এর বেশি। আর বাকিগুলোর দাবি পরিশোধ 30 থেকে 70%-এর মধ্যে। বীমা দাবির অর্থ না পেয়ে ভোগান্তিতে গ্রাহকরা। প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখন অফিসে আসি যাই টাকা এখনো পাইতেছি না। অফিস পক্ষ থেকে আমার হিসাব কিতাব বুঝাই দেয় না, বরং 2 বছর যাবৎ আমি এই বাড়ি আর এই অফিসে দৌড়াদৌড়ি করতেছি। হয়রানি করে যে মেয়া শেষ হইলে তার প্রকৃত যে টাকাটা আছে এই টাকাটা তো সে পায় না। এরকম হইলে তো বিমা করার চেয়ে না করাই ভালো। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে 90 দিনের পরিবর্তে করোনা পরিস্থিতিতে 1 মাসের মধ্যে দাবি পরিশোধের কথা বলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। নিয়ম না মানলে অর্থদণ্ড বাড়ানো সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থার পরিকল্পনা আছে। যে কোনো সময় একটা বড় ফাইন তার হয়ে যেতে পারে, তো এই ফিয়ারটা কিন্তু আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এন্ডে সেরকমটা নাই। আমাদের এখানে যে আইনটা আমরা করে রেখেছি, এটা অবশ্যই আমরা কাজ করছি রিভিশন করার জন্য, রিভাইজ করার জন্য। বিশ্লেষকরা বলছেন অতিরিক্ত বিনিয়োগের কারণে তারল্য সংকটে দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে অনেক বীমা প্রতিষ্ঠান। এতে করে আস্থার অভাবে বীমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় বীমা প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা কম বলছেন তারা। যে যার মতো করে বিনিয়োগ করছে, বিনিয়োগের নীতিমালাও সেইভাবে মানছে না। যারা নিয়ন্ত্রক সংস্থা তাদের দুর্বলতা প্রকট। এই কারণে কিন্তু জবাবদিহিতাটা সেখানে খুব কম।
এই অবস্থা থেকে যদি উত্তরণ ঘটানো না যায় তাহলে কিন্তু বিমা প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক যে দুর্বলতা সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। গ্রাহক ভোগান্তি কমাতে নীতিমালা অনুযায়ী বিমার প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে কিনা তা মনিটরিং করা জরুরি বলছেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতারে গিয়ে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান। গতকাল স্থানীয় সময় দুপুর 1:45 কাতার পৌঁছায় ফুটবল দল। পৌঁছানোর 24 ঘন্টা পর করোনা টেস্ট করা হয় পুরো দলের। পরীক্ষায় করোনা পজিটিভ হন ম্যানেজার আমের ও ফিজিও ফুয়াদ। শনিবার আবারও দুজনের কোভিড টেস্ট করা হবে। এদিকে কাতারে 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে পুরো দল। এরপর 25 ও 28 নভেম্বর দেশটির দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর 4 ডিসেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে কাতারের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ার দল। রাতে ফ্রেঞ্চ লিগ 1-এ বিগ ম্যাচ, মুখোমুখি শিরোপা প্রত্যাশী দুই দল মোনাকো ও পিএসজি। খেলা শুরু বাংলাদেশ সময়ে রাত 2টায়। পয়েন্ট টেবিলে সবার উপরে নেইমার এমবাপের দল, 10 ম্যাচের সংগ্রহ 24 পয়েন্ট। অন্যদিকে মৌসুমের শুরুটা ভালো হয়নি মোনাকোর, 17 পয়েন্ট নিয়ে আছে 6 নম্বরে। বড় ম্যাচে পিএসজির বড় চিন্তা ইনজুরি, অ্যাটাক লাইনে না থাকার সম্ভাবনা বেশি। নেইমার, কেইনে, মৌসার, ইকার্দি, সারাবিয়া ও এমবাপেকে স্কোরিংয়ের দায়িত্ব নিতে হবে। অ্যাওয়ে ম্যাচে পরিসংখ্যানে পাশে পাচ্ছে তুখেলের দল। শেষ 12 মুখোমুখির 10টিতেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা, বাকি 2টি হয়েছে ড্র। ঘরের মাঠে জিততে মরিয়া মোনাকো। আন্তর্জাতিক বিরতির পর শুরু ক্লাব ফুটবলের উত্তেজনা। শুরুর দিনেই মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। ইনজুরিতে মিস করবেন অধিনায়ক রামোস, তবে ফিরতে পারেন হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি গার্দিওলা ও মরিনিও। শনিবার রাত 11:30টায় লড়বে টটেনহাম ও ম্যানচেস্টার সিটি। আর সন্ধ্যা 6:30টায় চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল। দৃশ্যটা স্বস্তির রিয়াল মাদ্রিদের জন্য। করোনা থেকে মুক্তি পেয়েছেন, ইনজুরিও নেই। মাঠে ফিরেছেন ইডেন হ্যাজার্ড। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে ফিরে পেয়ে এভাবেই আলিঙ্গন করেছেন আরেক স্টার মডরিচ। রাফায়েল ভারানে ফর্মে ফিরেছেন। ইনজুরি কাটিয়ে আরেক ডিফেন্ডার মিলিত অনুশীলনে যোগ দিয়েছেন। নানা স্বস্তির খবরের মাঝে আক্ষেপ অস্বস্তিও আছে জিদানের। অধিনায়ক দলের সেরা তারকা রামোসকে যে বড্ড মিস করবে চ্যাম্পিয়নরা। জার্মানির বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছেন, মিস করবেন 3 ম্যাচ। যারা ফিট আছেন তাদের নিয়ে লিগ ম্যাচে 2-এ থাকা ভিয়ারিয়াল চ্যালেঞ্জ জয় করতে চায় রিয়াল মাদ্রিদ। সবশেষ 5 মুখোমুখিতে এগিয়ে ব্ল্যাঙ্কোস, 2 জয় আর বাকি 3 ম্যাচ ড্র। ইপিএলে মুখোমুখি 2 মাস্টার মাইন্ড, দীর্ঘদিনের শত্রু মরিনিও ও গার্দিওলা। বেল রেগুলনকে দলে টেনে ফল পাচ্ছে টটেনহ্যাম। 17 পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলে 2 নম্বরে। অন্যদিকে 1 ইউরোর ইনজুরির সাথে ফরওয়ার্ডের ব্যর্থতায় হতাশায় ম্যানচেস্টার সিটি। 12 পয়েন্ট নিয়ে রয়েছে 10 নম্বরে। ইনজুরিতে স্টার্লিং, মেন্ডিও। সবশেষ 5 দেখায় 2 দলের জয়, 2টি করে। শিরোপার গতি প্রকৃতি নিয়ে এখনই বলার সময় না আসলেও এমন বিগ ম্যাচের ফল হয়ে দাঁড়াবে বড় প্রভাবক। এর আগে চেলসির প্রতিপক্ষ নিউক্যাসল। 15 পয়েন্ট নিয়ে চেলসি আছে 5-এ, নিউক্যাসলের অবস্থান 13তে। জার্মান লিগের টপার বায়ার্ন মিউনিখের বাধা ওয়েডার ব্রেমেইন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।